হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম আমাদের আজকের আইএলটিএস লাইভ সলভ ক্লাসে মেন্টরস লার্নিং এর। আশা করি সবাই আপনারা ভালো আছেন। তো আমরা একটু অপেক্ষা করি, আমাদের সাথে আরো কয়েকজন জয়েন করুক, তারপরেই আমরা শুরু করব। তো আপনারা যারা গত ক্লাসে দেখেছেন তারা কিন্তু জানেন গত ক্লাসে আমরা কিন্তু আমাদের কন্টেন্টটি শেষ করতে পারিনি। তো আজকে আমরা কি করব, আমরা ওখান থেকেই কন্টিনিউ করব। তো আমাদের আজকের ক্লাসের কন্টেন্ট কি? আজকের ক্লাসের কন্টেন্ট হচ্ছে, আমরা আগের ক্লাসে ক্যামব্রিজ 19 টেস্ট 4 করছিলাম, ওটার মধ্যে রিডিং প্যাসেজের কিছু আমরা করেছি, কিছু বাকি আছে। তো যেখান থেকে বাকি আছে ওখান থেকে আজকে কন্টিনিউ করব। গত ক্লাসে কিন্তু আমরা অলরেডি এই প্যাসেজটা পুরোটা সলভ করে এসেছি। তো আজকের ক্লাসে আমরা চেষ্টা করব বাকিটুকু করার। তো আর কিছুক্ষণ না, 2 মিনিট অপেক্ষা করেন, একটু পরে শুরু হবে। ঐশী আপু, থ্যাংক ইউ ভেরি মাচ ফর জয়নিং দ্য লাইভ। প্রথম কমেন্ট দেখতে পাচ্ছি আপনার, স্যার আপনাকে আরে হাইপ হাইপ না ম্যাম, আপনি থ্যাংক ইউ ভেরি মাচ ফর দি সাপোর্ট, ঠিক আছে, অনেক সাপোর্ট করেন আপনি। সো আবারও বলছি, আমরা আর কিছুক্ষণ অপেক্ষা করবো, কয়েকজন জয়েন করলে আমরা শুরু করে দেবো। মিরপুর থেকে জয়েন করেছি স্যার, আর এটাই হচ্ছে আমাদের লাইভের মজা, ঠিক আছে। যে কোনো কেউ যে কোনো জায়গা থেকে কিন্তু জয়েন করতে পারতেছেন, যতই দূরে থাকুন না কেন। আমরা আজকে একসাথে অবশ্যই আইএলটিএস রিডিং এর পুরাটা সলিউশন করেই ছাড়বো। তো অনুরোধ করছি সবাই সাথেই থাকেন, আমরা আর অল্প কিছুক্ষণের মধ্যেই শুরু করতে যাচ্ছি। আবারও বলছি, আমাদের আজকের ক্লাসের কন্টেন্ট হচ্ছে ক্যামব্রিজ 19 টেস্ট 4 রিডিং প্যাসেজ 1 এবং 2 যতটুকু পারি শেষ করব। আজকে আনা ভাইয়ের ক্লাস দেখবো। সারওয়াত আপু, থ্যাংক ইউ ভেরি মাচ। সারওয়াত আপু আমাদের ওজি টিচার জয়েন করেছে, ঠিক আছে। আমি কিছু বলার নাই, থ্যাংক ইউ ভেরি মাচ ফর দিস সাপোর্ট। চুল কাটছে কে এত সুন্দর করে? এখন কি আমি এখানে এসে সেলুনের প্রমোশনও করব? না থাক। লাইভ শুরু হয়ে গেছে, 3-4 মিনিট হয়ে গেল, আর হয়তো বা 1 মিনিট, দেখি। টাইম ইজ মানি, তাহমিদ ভাই ফানি। থাক ভাই, আপনি ফানি কমেন্ট করছেন, আমার দ্বারা এটাও সম্ভব না। শুরু করি আজকে ক্লাস। 4 মিনিট হয়ে গেছে, আর দেরি করবো না, শুরু করি। তো যারা আমরা এখানে গত ক্লাস দেখেছি তারা কিন্তু আমরা অলরেডি গত ক্লাসে কি করেছি জানি। গত ক্লাসে আমাদের রিডিং টেস্ট 4 প্যাসেজ 1 আমরা সলভ করেছি। প্রথমেই কিছু ট্রু ফলস নট গিভেন ছিল প্যাসেজের থেকে। তো আজকে আমরা যদি ওইখানে চলে আসি, দেখবেন যে এখানে কিছু ট্রু ফলস নট গিভেন ছিল। আচ্ছা, এটা হচ্ছে গত ক্লাসে অ্যানোটেশন।
আমরা আজকে আসবো এখান থেকে শুরু করব। সেটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের একটা আছে নোটস কমপ্লিশন। আচ্ছা, হোয়াট ইজ নোট কমপ্লিশন? নোট কমপ্লিশন কি কোনো একটা কোয়েশ্চেন টাইপ যেটা আমরা আগে কখনো দেখি নাই? আসলে এরকম কিছুই নয়। নোটস কমপ্লিশন হচ্ছে জাস্ট আ ডিফারেন্ট টাইপ অফ সেন্টেন্স কমপ্লিশন। আমাদের সেন্টেন্স কমপ্লিশন বিভিন্ন ভাবে আসতে পারে। সেটা হচ্ছে এইভাবে নোটস হিসেবে আসতে পারে, আবার মাঝে মাঝে একটা ফর্মের মধ্যেও আসতে পারে, মাঝে মাঝে একটা টেবিলের মধ্যেও আসতে পারে। যদিও লিসেনিং এ টেবিল আসে, বেশি একটা রিডিং এ আসে না। এই যেই আমাদের নোটস কমপ্লিশনটা আছে, যদি এটাকে আমার ডেসক্রাইব করতে হয়, আমি এটাকে সবচেয়ে সিম্পল ভাষায় যদি ডিসক্রাইব করি, আমরা সবাই মোটামুটি ছোটবেলা থেকে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করে এসেছি। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, গ্যাপ ফিলিং, যাই বলেন না কেন, এটা বেসিকলি দ্যাট। ঠিক আছে, নোটস কমপ্লিশন হচ্ছে জাস্ট সহজ ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ভয় পাওয়ার কোনো কিচ্ছু নেই। ঠিক আছে, যদিও হ্যাঁ অনেকেই আমরা একটু ভয় পাই, আমাদের হয়তোবা একটু গ্রামাটিক্যাল নলেজ লাগে এটাতে, তবে আজকে আমরা খুব ইজিলি সবগুলো সলভ করব। সো যারা আমরা লাস্ট ক্লাস থেকে দেখে এসেছি তারা তো এখান থেকে জানি অলরেডি প্যাসেজে কি আছে। যারা আমরা লাস্ট লাইভটা দেখি নাই তারাও জয়েন করতে পারেন, এটা সলিউশনটা দেখতে পারেন। অথবা আপনারা চাইলে আমাদের ইউটিউবে এবং ফেসবুক পেজ দুটোতেই কিন্তু আমাদের লাইভগুলো আপলোড করা থাকে, তো আপনারা প্রিভিয়াস লাইভ দেখে তারপরে এটা দেখতে পারেন। আচ্ছা, কিভাবে ভালো করা যায় একটু টিপস শেয়ার করবেন। টিপস হচ্ছে সবচেয়ে বড় টিপস একটাই, প্র্যাকটিস। প্র্যাকটিস করতে হবে, এবং যত বেশি প্র্যাকটিস করবেন তত ভালো হবে। তবে একটা কথা আছে, আমরা শুনেছি যে প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট, এটা একটা ইডিয়ম, আমরা সবাই শুনেছি। তবে আমি যেটা বলি, পারফেক্ট প্র্যাকটিস মেক্স পারফেক্ট। কথা হচ্ছে যে প্র্যাকটিস শুধু করলেই হবে না, টেকনিক্স অ্যান্ড স্ট্র্যাটেজিস প্র্যাকটিস করে ইমপ্রুভ করতে হবে, ইমপ্রুভটা হচ্ছে কিনা এই ধরনের মাইন্ডসেট রেখে প্র্যাকটিস করতে হবে। তো আমরা আজকে শুরু করি। 7 নম্বর কোয়েশ্চেন, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, নোটস কমপ্লিশন। দেখেন আমাদের এখানে যেই নোটসটা আছে এটা হচ্ছে বাটারফ্লাইজ ইন দ্য ইউকে। সো আমরা কিন্তু অলরেডি দেখেছি আমাদের প্যাসেজটা কিন্তু বাটারফ্লাই নিয়ে, তো এখানে কোনো সারপ্রাইজ নাই। ভেরি ইম্পর্টেন্ট, দ্য স্মল ব্লু। স্মল ব্লুটা কি? যদি আপনাদের মনে থাকে, আমরা লাস্ট ক্লাসে দেখেছিলাম যে স্মল ব্লু হচ্ছে একটা বাটারফ্লাইয়ের প্রজাতি, ইটস আ স্পিসিস অফ বাটারফ্লাই। তো দেখি নোটসে কি লিখছে, লিভস ইন লার্জ ড্যাশ। আচ্ছা, তো এখানে দেখেন আমাদের একটা সেন্টেন্স কমপ্লিশন অথবা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আছে। এখন এই যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসটি, এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসটি যদি সলভ করতে হয় আমাদের দুইটা জিনিস করতে হবে। সেটা হচ্ছে প্রথমতই আমাদের বুঝতে হবে যে আমাদের কাছে কি চাওয়া হয়েছে, আন্ডারস্ট্যান্ড হোয়াট টু লুক ফর, হোয়াট টু লুক ফর, যে আমাদের কি খুঁজতে হবে এইটা আমাদের বুঝতে হবে। সেকেন্ডলি, একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে যেটা করা যায় সেটা হচ্ছে প্রেডিক্ট করতে হবে। সেটা গ্রামাটিক্যালিও হতে পারে, কি একটা কমন সেন্স ব্যবহার করেও হতে পারে। গ্রামাটিক্যালি কিরকম? গ্রামাটিক্যালি পার্টস অফ স্পিচ ব্যবহার করে কিন্তু আপনি প্রেডিক্ট করতে পারেন যে এইখানে আমাদের গ্যাপটাতে কি বসতে যাচ্ছে, এখানে কি একটা অ্যাডজেক্টিভ বসবে, একটা নাউন বসবে, একটা ভার্ব বসবে, কোনটা বসবে। সো আমাদের সেকেন্ড হচ্ছে প্রেডিক্ট দ্য আনসার্স। আচ্ছা, তো এবার আমরা আসি কোয়েশ্চেন নাম্বার 7। দেখেন, লিভস ইন লার্জ, তারা বসবাস করে বড় কিছু একটাতে। বড় এখানে কি হইতে পারে? আমার কাছে মনে হয় এটা কোনো একটা জায়গা হতে পারে, লিভস ইন লার্জ এরিয়া, ঠিক আছে। অথবা হইতে পারে গ্রুপস, যে একসাথে থাকে, লার্জ গ্রুপস, এরকম কিছু একটা হইতে পারে। আচ্ছা, একই সাথে আমি এইটাও দেখবো। আজকে আমরা একটু ফাস্ট করব, আমরা হচ্ছে চেষ্টা করব একটা অথবা দুটো কোয়েশ্চেন একসাথে সলভ করার, ঠিক আছে। সো উইথ দ্যাট আমরা দেখি আমাদের সাথে কয়জন জয়েন করেছে। আচ্ছা, অনেকজনই, থ্যাংক ইউ সবাইকে যারা যারা লাইভে আছেন। 8, ফার্স্ট অ্যাপিয়ার্স এট দ্য স্টার্ট অফ, প্রথম দেখা যায় কোনো কিছু শুরুতে, প্রথম দেখা যায় কোনো কিছু শুরুতে। ইট সাউন্ডস লাইক আ টাইম টু মি, প্রবাবলি কোনো ধরনের একটা টাইম হবে, স্টার্ট অফ জানুয়ারি, ফেব্রুয়ারি, এরকম কিছু হইতে পারে, ঠিক আছে। অথবা আমার মনে হয় যেহেতু সিজনস দেখছিলাম, সিজনসও হতে পারে। আচ্ছা, কমপ্লিটস মোর দ্যান ওয়ান রিপ্রোডাক্টিভ সাইকেল পার ইয়ার, এটা আমাদের জন্য দরকারই না। সো আমরা দুইটা জিনিস খুঁজবো, কিভাবে বাস করে এবং প্রথম কবে দেখা যায়, দ্য স্মল ব্লু।
এবার আমরা আসি, স্মল ব্লু নিয়ে কোথায় কথা হয়েছে? এখানে না, twice the children dainty small blue. সো এই যে স্মল ব্লু নিয়ে কথা হয়েছে, এই প্যাসেজটাতে আমরা প্রথমেই স্মল ব্লু স্ক্যান করলাম যে প্যাসেজের কোন জায়গাতে স্মল ব্লু নিয়ে কথা হয়েছে। এখন আমরা দেখবো কি বলেছে। স্মল ব্লু হুজ কলোনিজ আপ টু 100 স্ট্রং। আচ্ছা, এই লাইনটা কিন্তু মার্ক করা আছে, আমরা অলরেডি এই লাইনটা দেখেছিলাম, অলরেডি এই লাইনটাতে আমরা মনে করছিলাম যে কিছু একটা ইম্পর্টেন্ট আসতে পারে। সো এখানে বলা আছে আপ টু 100 স্ট্রং। স্ট্রং হচ্ছে জাস্ট এখানে একটা অ্যাডজেক্টিভ টু ড্রামাটাইজ দ্য এফেক্ট। আপ টু 100 মানে হচ্ছে তারা অলমোস্ট 100 জন, মানে 100টা প্রজাপতি একসাথে থাকে, তারা 100 জন দলে ঝাঁকে ঝাঁকে থাকতে পছন্দ করে। সো কলোনিস আমাদের হচ্ছে, এই কলোনিটাই কি, এই কলোনিটাই হচ্ছে আমাদের 100। 100টার কলোনি মানে কি, 100টা কলোনি মানে কিন্তু বড় একটা কলোনি। কলোনি মানে কি, যে একসাথে অনেকগুলো আছে, ইটস এ গ্রুপ। তো উইথ দ্যাট আমরা কিন্তু আমাদের ফার্স্ট আনসারটা কলোনি পেয়ে গেছি। তো পরে লিখতেছি, উই হ্যাভ অলরেডি মার্কড ইট। আমাদের আরেকটা কোয়েশ্চেন ছিল, সেটা হচ্ছে কখন প্রথম দেখা যায়। মনে করে দেখেন, when does it first appear? তো আমরা যদি আরেকটু দেখি, some develop into butterflies early in spring, allowing their summer generations to complete another reproductive cycle by autumn. তো আমরা কি জানি, আমরা কিন্তু জানি যে স্প্রিং আগে আসে, সামার পরে আসে, বসন্ত, গ্রীষ্ম, তারপরে হচ্ছে অটম। তো এখানে সবচেয়ে দেখা যায় কিসে, আর্লি ইন স্প্রিং সাম ডেভেলপ, কিছু হচ্ছে স্প্রিং এর শুরুর দিকে দেখা যায়। সো অ্যাট দ্য স্টার্ট অফ স্প্রিং, যেটা আমি তখনই আমরা কিন্তু প্রেডিক্ট করতে পেরেছিলাম যে কোনো একটা মাস হতে পারে অথবা কোনো একটা সিজন হতে পারে। তো আমাদের প্রথম দুইটা আনসার যেটা হচ্ছে স্মল ব্লু নিয়ে আমরা পেয়ে গেলাম। তো এই হচ্ছে আমাদের আনসার্স। নাম্বার 1 হচ্ছে, নাম্বার 7 হচ্ছে কলোনিস, আর নাম্বার 8 কি, নাম্বার 8 হচ্ছে স্প্রিং। আচ্ছা, একটু কমেন্ট সেকশন থেকে ঘুরে আসি, দেখি আমাদের সাথে যারা আছেন তারা কি দেখতে পাচ্ছেন কিনা। Abul Hasan Shoroff, thank you very much for joining. আচ্ছা, তারপর দ্য হাই ব্রাউন ফ্রিটিলারি, আরে বারবার আমার এটা পড়তে ভুল হয়ে যায়। আচ্ছা, তো দ্য হাই ব্রাউন ফ্রিটিলারি, এটাও আমরা দেখেছিলাম আরেকটা স্পিসিস, অন্য প্রজাতির একটা আমাদের বাটারফ্লাই প্রজাপতি। হ্যাজ ওয়ান রিপ্রোডাক্টিভ সাইকেল, বছরে তারা একবারই রিপ্রোডিউস করে। ইজ কনসিডার্ড টু বি মোর সামথিং দেন আদার স্পিসিস। ইজ কনসিডার্ড টু বি মোর সামথিং, সো এখানে একটা কম্প্যারিজন হচ্ছে, ঠিক আছে, তুলনা হচ্ছে যে এইটা কোনো অন্যান্য স্পিসিস, অন্যান্য প্রজাতিদের তুলনায় কোনো একটা কিছু বেশি, ঠিক আছে। সো কনসিডার টু বি মোর সামথিং, কম্প্যারিজনে কোনো একটা কিছু বেশি। ইটস ক্যাটারপিলার্স অকুপাই এ লিমিটেড রেঞ্জ অফ। আচ্ছা, এইটার যে শুঁয়োপোকা অথবা ক্যাটারপিলার্স, যেটা হচ্ছে সেকেন্ড স্টেজ ডেভেলপমেন্ট, তারা কোনো একটা কিছুর লিমিটেড রেঞ্জ, রেঞ্জ মানে কি, যে হচ্ছে এখান থেকে এই পর্যন্ত যেটা জিনিসটা বোঝায় যে কোনো একটা কিছুর ভ্যারাইটি, ঠিক আছে, যে ডিফারেন্সেস গুলো, অকুপাই লিমিটেড রেঞ্জ অফ, তারা খুবই কম রেঞ্জ নেয় কোনো কিছুর। তো আমরা এই দুটো আনসার খুঁজি, দ্য হাই ব্রাউন ফ্রিটিলারি, ঠিক আছে। তো আমাদের হাই ব্রাউন ফ্রিটিলারি কিন্তু এখানে অলরেডি মার্ক করা আছে, আমরা এখান থেকে পড়ি, আবার স্ক্যান করে আমরা হাই ব্রাউন ফ্রিটিলারি কোথায় আছে ওখানে চলে আসলাম। অফেন ডিসক্রাইবড অ্যাজ ব্রিটেনস মোস্ট এন্ডেঞ্জার্ড বাটারফ্লাই, এই তো ডিরেক্টলি পেয়ে গেছি, মোস্ট এন্ডেঞ্জার্ড মানে কি, তা এখানে কম্পেয়ার করতেছে, এবং একটা মোস্ট কি, মোস্ট হচ্ছে একটা সুপারলেটিভ ফর্ম। সুপারলেটিভ মানে কি, যে সবার থেকে বেশি, সবার সাথে কম্পারিজন হচ্ছে। মোস্ট এন্ডেঞ্জার্ড মানে কি, সবচেয়ে বেশি ঝুঁকিতে আছে, ঝুঁকিতে কিসের, বিলুপ্ত হয়ে যাওয়ার। মোস্ট এন্ডেঞ্জার্ড মানে হচ্ছে এক্সটিংশনের ঝুঁকি। আচ্ছা, তো আমরা এখানে এন্ডেঞ্জার্ড পেয়ে গেলাম। তারপরে ইন দিস গ্রুপ ইট ইজ ফাউন্ড ওনলি কোথায় পাওয়া যায় এটা বলেছে। ইট ইজ অলসো সিঙ্গেল জেনারেশন, ঠিক আছে, দ্যাট সাজেস্ট ক্লাইমেট চেঞ্জ ওয়াইল আন্ডারলাইন নট সোল ক্লজ। আচ্ছা, আমাদের সেকেন্ড যে কোয়েশ্চেনটা ছিল এটা কি ছিল, ইন দিস গ্রুপ ইট ইজ ফাউন্ড লাইমস্টোন পেভমেন্ট অফ হ্যাবিটাটস। আমি ভুলে খেয়ে বসেছি, সেকেন্ড কোয়েশ্চেনটা আমি একটু ব্যাকে যাই। ও আচ্ছা, ইটস ক্যাটারপিলার্স অকুপাই এ লিমিটেড রেঞ্জ অফ, তো এটার যে ক্যাটারপিলার আছে তারা কোনো একটা লিমিটেড রেঞ্জের কিছু একটা করে। আচ্ছা, সো এইটার আনসারটা খুব সম্ভবত একটু আগে থেকে আছে,
দেখেন, for this species there is no evidence of benefit of emerging earlier. Indeed, worryingly, it was found that the species in this group specialize in very specific habitat types, often related to the caterpillar's preferred diet. এই যে ক্যাটারপিলাররা হচ্ছে তারা লিমিট থাকতেছে কিসে, often related to specialize in a very specific type of habitats. এই ক্যাটারপিলাররা খুবই স্পেসিফিক, ঠিক আছে, শুধু কয়েকটা হাতে গোনা বাছা টাইপের বাসস্থানেই থাকতে পারে। কেন? কারণ এই ক্যাটারপিলাররা খুবই লিমিটেড ডায়েটের মধ্যে থাকে, তারা একটা স্পেসিফিক রেঞ্জ অফ ফুডের মধ্যে থাকে, ঠিক আছে। যেই কারণে আমাদের এটা আনসার হয়েছে কি, এটা আনসার হচ্ছে আমাদের ডায়েট। ও না, সরি, আমার এক্সট্রিমলি সরি, আমার নিজেরই ভুল হয়েছে, ডায়েট না, এটা আনসার হচ্ছে স্পেসিফিক হ্যাবিট্যাট। আমি ডায়েটে রিলেট করতেছে, বাট রিলেটেড টু ডায়েট আমাকে জিজ্ঞেস করে নাই। স্পেশালাইজ ইন ভেরি স্পেসিফিক হ্যাবিট্যাট, স্পেসিফিক হ্যাবিট্যাট মানে হচ্ছে যে খুবই কিছু হ্যাবিট্যাটের ভিতরে আছে। আমি বলতে বলতে আমি ডায়েট বলতেছি, আনফর্চুনেট। সো এনিওয়ে, দ্য আনসার ইজ হ্যাবিট্যাট। কোথায় আমরা 9 নম্বরের আনসার পেয়েছিলাম হচ্ছে যে এন্ডেঞ্জার্ড, যেখানে কিনা এই স্পিসিসটা হচ্ছে আমাদের বিলুপ্ত হওয়ার ঝুঁকিতে আছে। এবং আমাদের 10 নম্বর আনসার হচ্ছে হ্যাবিট্যাটস, যে এই স্পিসিসটা খুবই স্পেসিফিক কিছু বাসস্থানে অথবা হ্যাবিট্যাটে থাকতে পারে, থাকে। দ্যাটস ওয়াই লিমিটেড রেঞ্জ, যে রেঞ্জটা লিমিটেড। তারপরে হচ্ছে নাম্বার 11, সিলভার স্টারেড ব্লু। ওয়ান্স এগেন, সিলভার স্টারেড ব্লু হচ্ছে এক ধরনের স্পিসিস, বাটারফ্লাই স্পিসিস, is already able to reproduce twice a year in warm areas of, তারা এক বছরে দুইবার হচ্ছে রিপ্রোডিউস করতে পারে, দুইবার তারা জেনারেশন দিতে পারে অথবা দুইবার তারা জন্ম দিতে পারে ইন ওয়ার্ম এরিয়াস অফ। তো তারা অলরেডি কোনো এক জায়গায় তারা দুইবার জন্ম দিচ্ছে। তো এই জিনিসটা কোথায় তারা করতেছে, এটাই আমাদের বের করতে হবে, দ্য সিলভার স্টারেড ব্লু। তো আমরা দেখি যে দেখেন, many of Britain's single generation species show the capacity in continental Europe to add a second generation in years that are sufficiently warm. এই যে দেখেন, অনেকগুলা স্পিসিস অলরেডি ইউরোপে, কন্টিনেন্টাল ইউরোপে কি করতেছে, তারা কিন্তু সেকেন্ড একটা জেনারেশন দিতে পারতেছে। Therefore, the climate continues to warm. Species like silver studded blue might be able to switch multiple generations in the UK as well. এই যে as well-টা দিয়েছে, as well মানে কি জানেন, মানে হচ্ছে তারা অলরেডি ইউরোপে করতেছে, তারা ইউকে তে চাইলেও করতে পারে, ঠিক আছে। সো দ্য আনসার ইজ, আমরা এখান থেকে ধরতে পারতেছি যে ইউরোপ, কারণ সিলভার স্টারেড ব্লু ইউরোপে অলরেডি তারা দুইটা জেনারেশন দিতে পারতেছে। তো আমাদের নাম্বার 11 এর আনসার হচ্ছে ইউরোপ। আচ্ছা, তারপরে ফাইনালি 12 and 13 দেখি আমরা। দ্য হোয়াইট অ্যাডমিরাল, এটা হচ্ছে আমাদের বাটারফ্লাই স্পিসিসের নাম, ইজ ফাউন্ড ইন ড্যাশ এরিয়াস অফ ইংল্যান্ড। আচ্ছা, তো আমি একটু কমেন্ট সেকশন থেকে ঘুরে আসলাম, তেমন কোনো কমেন্ট দেখছি না, সো আমরা কন্টিনিউ করব। আপনারা কিন্তু অবশ্যই এখান থেকে যদি কোনো টিপস চান অথবা যদি কিছু জানতে চান, কোনোটা কিছু না বুঝেন, অবশ্যই কমেন্ট করবেন। আমি কিন্তু লাইভে সাথে সাথেই আপনাদের কমেন্টের উত্তর দিয়ে দিব। সো ইফ ইউ ওয়ান্ট টু নো এনিথিং, প্লিজ ডু নট হেজিটেট টু কমেন্ট। দ্য হোয়াইট অ্যাডমিরাল ইজ ফাউন্ড ইন ড্যাশ এরিয়াস অফ ইংল্যান্ড। আচ্ছা, হোয়াইট অ্যাডমিরালটা ইংল্যান্ডের কোনো একটা জায়গাতে পাওয়া যায়, কোনো ধরনের একটা জায়গাতে, ঠিক আছে, বুঝলাম। বোথ ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড দ্য ড্যাশ অফ দ্য ক্যাটারপিলার্স আর পসিবল রিজনস ফর ডিক্লাইন। সো এখানে আসলে দুইটা রিজন আছে তাদের কমার জন্য। ডিক্লাইন মানে কি, কমে যাওয়া। তো কি, বোথ ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড দ্য ড্যাশ অফ দ্য ক্যাটারপিলার্স। তো দেখি, হোয়াইট অ্যাডমিরাল, দ্য হোয়াইট অ্যাডমিরাল অফ দ্য সাদার্ন ইংল্যান্ড। আচ্ছা, এখানে ডিরেক্টলি দিয়েই দিছে, হোয়াইট অ্যাডমিরাল পাওয়া যায় কোথায়, ইংল্যান্ডের সাউদার্ন ইংল্যান্ড। তার মানে কি, ইংল্যান্ডের হচ্ছে দক্ষিণের দিকে যে এরিয়াগুলো আছে ওগুলোতে হোয়াইট অ্যাডমিরালস পাওয়া যায়। আচ্ছা, এ মাচ সট আফটার বাটারফ্লাই experienced a significant increase in numbers from the 1920s but has shown a considerable decline in the past 20 years. This may be because of the caterpillar exists only on a diet of a plant called honeysuckle
আচ্ছা, তো তাদের ডায়েটের কারণে, বাট ইট ইজ অলসো লাইকলি টু বি ডিউ টু ক্লাইমেট চেঞ্জ। আচ্ছা, তো আমাদের প্রথমতই বলেই দিয়েছে যে সাউদার্ন ইংল্যান্ড, সো সাউদার্ন পার্টস অফ ইংল্যান্ডে পাওয়া যায়। এবং সেকেন্ডলি দেখবেন যে আমাদের এখানে বলেছে সোললি অন এ ডায়েট অফ প্ল্যান্ট, সো তারা শুধুমাত্র এই হানিসাকল প্ল্যান্ট খেয়েই বেঁচে থাকে। দ্যাট মিনস কি, দ্যাট মিনস তাদের ডায়েটের জন্য কিন্তু তাদের কমার একটা চান্স আছে, বাট অলসো রিলেটেড টু ক্লাইমেট চেঞ্জ, সো ক্লাইমেট চেঞ্জও হইতে পারে। ঠিক এটাই কিন্তু আমাদের বলেছে, বোথ ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড দ্য ড্যাশ, এখানে কি হবে, অ্যান্ড দ্য ডায়েট, and the diet of the caterpillar are possible reason for this decline, and it is found in কোথায়, southern, এই অবস্থা কেন। আচ্ছা, and in southern part of England। আচ্ছা, Arnab sir looking fresh, yes, thank you very much Akib bhaiya for joining this live, আমাদের ওজি টিচার, আজকে সব ওজি টিচাররা একসাথে হয়েছে দেখতে পাচ্ছি লাইভে। আকিব ভাই জয়েন করেছে, আমাদের সারবতাপও জয়েন করেছে, হোপফুলি তারা আবার আসবে, ঠিক আছে, নেক্সট কোন একটা লাইভে আপনাদেরকে দেখতে চাই, আকিব ভাই এবং সারবতাপু দুজনকেই। আচ্ছা, আবার বলছি, যারা আমরা এখানে লাইভে আছি, আমাদের কিন্তু এই পর্যন্ত যা যা শিখেছি গত ক্লাসের এটা কন্টিনিউয়েশন ছিল, আমরা এখনো পর্যন্ত নেক্সট যে কন্টেন্টটা ওইটাতে যেতে পারিনি। বাট যাওয়ার আগে যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই করবেন, আমি চেষ্টা করব একটু আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার, কমেন্ট করতে হেজিটেট করবেন না। সো আজকে ক্লাসের নতুন যে কন্টেন্ট, আমাদের টেস্টের ক্যামব্রিজ 19 টেস্ট ফর রিডিং প্যাসেজ 2। তো রিডিং প্যাসেজ 2 হচ্ছে আমাদের ডিপ সি মাইনিং। প্রথমতই আমরা যখনই কোনো রিডিং প্যাসেজ দেখব আমরা ওভারভিউ করব, ঠিক আছে, ওভারভিউ বলতে কি এরকম, আমরা ওভারভিউ করব যে প্যাসেজের নিচে কোন কোন কোয়েশ্চেন টাইপস গুলো আছে, ঠিক আছে, ওটা করা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ভুলবেন না। ডিরেক্টলি শুধু যদি আপনি ডিরেক্ট প্যাসেজ পড়তে ঢুকে যান, আপনার যেটা হবে, আপনি কিন্তু অজান্তেই দেখবেন যে অনেক বেশি সময় নষ্ট করে ফেলতেছেন প্যাসেজ পড়ার জন্য। আর আমরা কি জানি, রিডিং এ কিন্তু টাইম ম্যানেজমেন্টটা অনেক বড় একটা স্কিল। সো আমরা ওভারভিউ করি, প্যাসেজে যা আছে আছে দেখি কি কি কোয়েশ্চেন টাইপ আছে। তো এই প্যাসেজে আমাদের 14 থেকে 17 এই যে 4টা কোয়েশ্চেন আছে, এটা কি, এটা হচ্ছে আমাদের ম্যাচিং ইনফরমেশন, যে ইনফরমেশনটা প্যাসেজের কোন পার্টে আছে এটা কিন্তু আমরা প্রেডিক্ট করতে পারছিলাম। দেখেন আমাদের প্যাসেজগুলো কিন্তু এখানে এ বি সি ডি ই এফ প্যারাগ্রাফে ভাগ করা আছে, এবং প্যারাগ্রাফগুলো এবিসিডি ইএফ দেওয়া আছে। যখনই এরকম হবে যে দেখবেন আপনাদের প্যাসেজটা প্যারাগ্রাফে এরকম খন্ড খন্ড করা আছে, তখনই আপনি বুঝে নেবেন যে আপনাদের এই প্যারাগ্রাফ এই প্যাসেজ থেকে হয় ম্যাচিং ইনফরমেশন আসবে, না হলে ম্যাচিং হেডিং আসবে। আমি জানি আমাদের মধ্যে অনেকেই ম্যাচিং ইনফরমেশন আমরা একটু ভয় পাই, আর ম্যাচিং হেডিং তো আরো ভয় পাই। দিস আর কনসিডার্ড টু বি আইএলটিএস এর হার্ডেস্ট কোয়েশ্চেন টাইপস, ম্যাচিং হেডিং এবং ম্যাচিং ইনফরমেশন। তবে উইথ দ্য রাইট টেকনিক্স, উইথ দ্য রাইট স্ট্র্যাটেজি, উইথ দ্য রাইট ফর্মুলা, ইউ ক্যান ক্র্যাক ইট, ঠিক আছে। আবারও বলছি, অফকোর্স আপনার মেন্টরকে আপনি ফলো করবেন, অ্যান্ড এখানে আমি আজকে আছি, বাট যদি আপনারা আপনাদের মেন্টরের সাথে আরেকটু কানেক্টেড হতে চান, ডোন্ট হেজিটেট টু কাম টুয়ার্ডস মেন্টরসে আমরা যারা আছি এই এক্সপার্টসরা অবশ্যই আপনাকে হেল্প করবে টু গেট ইন টাচ, ঠিক আছে, উইথ হোয়াট, উইথ দ্য স্ট্র্যাটেজিস, টেকনিক্স অ্যান্ড ফর্মুলাস। আচ্ছা, তো আমরা দেখলাম ম্যাচিং ইনফরমেশন গেল, তারপরে কি আছে, there is a list of people ABCD EFG and there are some questions। আচ্ছা, এইটা কি কোয়েশ্চেন টাইপ আপনারা কি বলতে পারবেন? Do you guys know what this question type is? আচ্ছা, আমি একটু পরেই বলতেছি, বাট আপনাদের মধ্যে যদি কেউ জেনে থাকেন এটা কি কোয়েশ্চেন টাইপ, অবশ্যই সাথে সাথে কমেন্ট করে ফেলুন, আমি দেখতে চাই কে কে পারেন। তারপরে ফাইনালি আমাদের কোয়েশ্চেন 24 থেকে 26, এটা কি, এইটা হচ্ছে একটা সামারি, আর এখানে যে গ্যাপগুলো আছে এটা আমাদের কমপ্লিট করতে হবে। দিস কোয়েশ্চেন টাইপ ইজ নোন অ্যাজ সামারি কমপ্লিশন। সামারি কমপ্লিশন ইজ ভেরি মাচ লাইক আ সেন্টেন্স কমপ্লিশন, যেটা আমরা একটু আগে করে এসেছি, কিন্তু দিস টাইম দ্য সেন্টেন্সেস আর নাও পার্ট অফ এ সামারি। আমাদের একটা সারাংশ, সারমর্ম অথবা মূল ভাবের ভিতরে এই সেন্টেন্সটা আছে। তো আমরা আসি, এটাতে আবারও চলে এসেছি। আপনাদের কাছে প্রশ্ন রইল, কেউ কি জানেন এটা কি কোয়েশ্চেন টাইপ? যদি জানেন অবশ্যই কমেন্ট করবেন। ততক্ষণে আমি একটু কমেন্ট গুলো পড়ি, দেখি কেউ লিখেছে কিনা।
ওকে, তো এই যে কোয়েশ্চেন টাইপটা, দিস কোয়েশ্চেন টাইপ ইজ নোন অ্যাজ ক্লাসিফিকেশন কোয়েশ্চেন টাইপ। ঠিক আছে, এটাকে আমাদের ক্লাসিফিকেশন বলা হয়। ক্লাসিফিকেশন কেন বলা হয় এই জিনিসটা একটু পরে এক্সপ্লেন করতেছি। আই থিঙ্ক এটা বোঝাটা একটু ইম্পর্টেন্ট। আগে আমরা ম্যাচিং ইনফরমেশন করব এবং একই সাথে আমরা এই সামারি কমপ্লিশনও করবো। এটা একটা কারণ আছে। দ্য থিং ইজ, ম্যাচিং ইনফরমেশন এবং ক্লাসিফিকেশন এই দুইটা কোয়েশ্চেন টাইপ হচ্ছে, এগুলো আনসারগুলো না প্যাসেজে সিকোয়েন্স ফলো করে না। দে ক্যান বি স্ক্যাটার্ড থ্রু আউট দ্য প্যাসেজ। ঠিক আছে, কোনো একটা সার্টেন অর্ডার ফলো করে না যে এখান থেকে এখানেই থাকবে। আপনার 17 নম্বরের আনসার 16 নম্বরের উপরে হইতে পারে, 15 নম্বরের আনসার 16 নম্বরের নিচে হইতে পারে। সো এটা খুঁজে পাওয়াটা একটু অ্যানয়িং, তবে ডিফিকাল্ট না। উইথ দ্য রাইট টেকনিক্স ইউ ক্যান ডু ইট অ্যাজ ওয়েল। যদি আমরা এখানে আসি, দ্যাট ইজ দ্য সামারি কমপ্লিশন। সামারি কমপ্লিশন কিন্তু আবার এটা ফলো করে, যেখানে আপনার 24, 25, 26 একটা সিকোয়েন্সই থাকবে। আর যেহেতু এটা সামারি পার্ট, আমার কাছে মনে হয় যে এগুলো খুবই কাছাকাছি থাকবে। আই হ্যাভ সিন দ্যাট ফ্রম মাই এক্সপিরিয়েন্স। এইরকম সামারি গুলো না মোটামুটি কাছাকাছি জায়গা থেকেই আসে। মাসুম আহমেদ অজান কমেন্ট করেছে ম্যাচিং ইনফরমেশন এটা। না, ওইটা ম্যাচিং ইনফরমেশন না, আনফরচুনেটলি দিস ইজ নোন অ্যাজ ক্লাসিফিকেশন, বাট ইউ আর সো ক্লোজ, ইট ইজ ভেরি ক্লোজ টু ম্যাচিং ইনফরমেশন। ক্লাসিফিকেশন এবং ম্যাচিং ইনফরমেশনের ডিফারেন্সটা একটু পরেই আমি তুলে ধরতে যাচ্ছি। আচ্ছা, ইটস আ ডেমো ক্লাস। ইট ইজ নট আ ডেমো ক্লাস, ইটস আ লাইভ ক্লাস। ইউজুয়ালি হয়তো আমি যেভাবে ক্লাস নিব ওইভাবেই নিচ্ছি, তেমন কিছু না। ইউ ক্যান জয়েন ইন অ্যান্ড আস্ক কোয়েশ্চেন্স ইন দ্য কমেন্টস। তো দেখি, mining the sea floor. Mining corporations believe that mineral resources lying under the sea may be superior to those found in earth. They also say that these can be removed without producing much something. আচ্ছা, কোয়েশ্চেন আসলো আমি কেন 24 থেকে শুরু করলাম? দিস ইজ হোয়াট আই ওয়ান্টেড টু শেয়ার। দ্যাট ইজ ম্যাচিং ইনফরমেশন, ক্লাসিফিকেশন, এগুলো তো সিকোয়েন্সে থাকে না, আমরা জানি এটা সিকোয়েন্সে থাকে। আই ফাইন্ড ইট দ্যাট সিকোয়েন্সে যে কোয়েশ্চেনগুলো থাকে ওগুলো সলভ করা ইজ ইজিয়ার। অ্যান্ড ওগুলো আগে সলভ করলে না প্যাসেজটা মোটামুটি একটু পড়া হয়ে যায়। ইউর ভেরি ফ্যামিলিয়ার উইথ ইট, যে প্যাসেজ আপনার অলরেডি পড়া হয়ে যাচ্ছে। সো ইটস বেটার টু সলভ দ্য সিকোয়েন্সিয়াল কোয়েশ্চেন ফার্স্ট। বাট আজকে তা করবো না, আজকে আমরা খুঁজবো। ওকে, সো আমি একটা জিনিস এখানে দেখাতে চাইলাম, সেটা হচ্ছে যে আমাদের ক্লাসিফিকেশন এবং ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ডান। ক্লাসিফিকেশন এবং হচ্ছে আমাদের ম্যাচিং ইনফরমেশনের মধ্যে ডিফারেন্সটা কি? ক্লাসিফিকেশন ইজ আ কোয়েশ্চেন টাইপ যেখানে ইউ হ্যাভ টু ম্যাচ উইথ আ ক্লাস। ম্যাচিং ইনফরমেশনে আপনার ম্যাচ হচ্ছে প্যারাগ্রাফের সাথে করবেন। সো ম্যাচিং ইনফো, match with paragraphs. Our classification সো এই হচ্ছে আমাদের ডিফারেন্সেস। ম্যাচিং ইনফরমেশন এবং ক্লাসিফিকেশন কোয়েশ্চেনগুলো দেখতে অনেকটাই সেম হবে, ওয়ার ইউ উইল হ্যাভ আ নাম্বার অ্যান্ড ইউ উইল সি দ্য কোয়েশ্চেন ইটসেলফ, যে একটা ইনফরমেশন। ম্যাচিং ইনফরমেশনের জন্য আপনার ওটা যে কোনো একটা প্যারাগ্রাফ, দ্যাট ইজ ABCDEFG, ওইটার সাথে ম্যাচ করতে হবে। আর ক্লাসিফিকেশনের জন্য আপনার যে কোনো একটা গ্রুপ অথবা ক্লাস, ওটার সাথে ম্যাচ করতে হবে। সো আমরা যদি দেখি এখানে কি, এখানে হচ্ছে এই যে ডক্টর জন কোপলি, মাইক জনস্টন, এরা এক একজন হয়তো মানুষ, কিন্তু দেখেন এখানে আরেকটা গ্রুপ কি, 3টা মানুষের একটা হচ্ছে মিলিত গ্রুপ। সো দিস আর কনসিডার্ড ক্লাসেস। আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে এই ইনফরমেশনটা কি এই মানুষটা বলেছে নাকি এই মানুষটা বলেছে নাকি এই মানুষটার সাথে যাচ্ছে, এটা বের করা লাগবে। তো আমরা একটু কোয়েশ্চেনগুলো দেখি। রেফারেন্স টু র্যাপিডলি ইনক্রিজিং নিড ফর ওয়ান র ম্যাটেরিয়াল ইন দ্য ট্রান্সপোর্ট ইন্ডাস্ট্রি। আচ্ছা, কোনো একটা র ম্যাটেরিয়াল, ঠিক আছে, কাঁচামাল, যেটার কিনা হচ্ছে খুবই দরকারটা বাড়তেছে, নিড খুবই
তাড়াতাড়ি দরকারটা বাড়তেছে ট্রান্সপোর্ট ইন্ডাস্ট্রির জন্য, ঠিক আছে। এ রাফ এস্টিমেট অফ দ্য এরিয়া অফ আর্থ কভার্ড বাই দি ওশনস, একটা এস্টিমেট যে কতটুকু এরিয়া হচ্ছে ওশেন, মানে সমুদ্র কতটুকু পৃথিবীতে। হেয়ার ইউ গিভ আস টিপস এন্ড ট্রিক্স, মোহিন খান আয়রা, ম্যাচিং ইনফরমেশন এটা। হেয়ার ইউ গিভ দ্য টিপস এন্ড ট্রিক্স, ইয়েস অফকোর্স টিপস এন্ড ট্রিক্স তো থাকছেই, টিপস এন্ড ট্রিক্স আছে। এবং তবে একটা জিনিস হচ্ছে যে টিপস এন্ড ট্রিক্স শুধু দেখলেই হবে না, টিপস এন্ড ট্রিক্স কিভাবে ব্যবহার করতে হয় ওইটা আপনার প্র্যাকটিস করতে করতে হ্যাবিট করতে হবে, যেন অভ্যাস হয়ে যায়। দিজ আর নট টিপস এন্ড ট্রিক্স, দিজ আর স্ট্র্যাটেজিস অ্যান্ড টেকনিক্স, ঠিক আছে। বাট হ্যাঁ, দিন শেষে কথা একই, উই আর হিয়ার টু ক্র্যাক আইএলস। How a particular underwater habitat where minerals and organisms coexist is formed refers to the fact that countries of the world have yet to agree on rules for the exploration of the seabed. আচ্ছা, তো আমরা এখানে আসি, দেখি আমরা একটু স্ক্যান করি, স্কিমিং করব। আমাদের এখন পারপাস হচ্ছে স্কিমিং করা। স্কিমিং কি? স্কিমিং হচ্ছে খুব দ্রুত পড়ে যাওয়া, যেন আমরা কোথায় কোন টপিকটা নিয়ে কি কথা বলা হচ্ছে এই জিনিসটা খুব কুইকলি আমাদের মাইন্ডে আমরা গ্যাদার করতে পারি। থ্যাংক ইউ স্যার এত ক্লিয়ারলি বোঝানোর জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ ঐশী শিরিন হক ফর জয়নিং দ্য লাইভ অ্যান্ড কন্টিনিউইং টু সাপোর্ট। ইউর সাপোর্ট ইজ রিয়েলি অ্যাপ্রিসিয়েটেড। আচ্ছা, তো ডিপ সি মাইনিং আমরা বুঝতেই পারতেছি যে সমুদ্র, গভীর সমুদ্রের খননের কথা বলা হচ্ছে। এখানে একটা সাবটাইটেল আছে, সাবটাইটেলটা থেকে আমরা আরেকটু ইনফরমেশন পেতে পারি। দেখা যাক, ব্যাকটেরিয়া ফ্রম দ্য ওশেন ফ্লোর ক্যান বি সুপারবাগস অ্যান্ড ক্যান্সার, but habitats are at a risk from the hunger for marine minerals. আচ্ছা, খুবই খুবই সুন্দর একটা টপিক। দেখেন এখানে বলা হচ্ছে যে ওশেনের, সমুদ্রের তলে যেই ব্যাকটেরিয়া গুলো থাকে, দে ক্যান হেল্প আস টু ফাইট ক্যান্সার, ক্যান্সারের সাথে মোকাবেলা করতে আমাদের সাহায্য করতে পারে। কিন্তু হ্যাবিটাটস, এই যে ব্যাকটেরিয়া গুলো যেখানে থাকে তাদের বাসস্থান, তারা একটা রিস্কে আছে। কেন? যে মেরিন মিনারেলস যারা আছে কিনা, যে খনন করতেছে, ঠিক আছে, এই মিনারেলস যেমন আয়রন, গোল্ড, ঠিক আছে, কপার, এগুলো কি, এগুলো কিন্তু খুবই দরকারি মিনারেল, এগুলোর জন্য মেরিন খনন করা হচ্ছে। সো দিস ইজ ইউর এন্টায়ার প্যারাগ্রাফ, আমাদের প্যারাগ্রাফের ফুল টপিকটাই থাকছে এটা। আচ্ছা, when Professor Matt Upton found Matt Upton, Matt Upton কিন্তু আমাদের একটা ক্লাস ছিল। When Professor Matt Upton found that a microbe from a deep sea sponge was killing pathogenic bugs in his laboratory, he realized it could be a breakthrough in the fight against antibiotic-resistant superbugs, which are responsible for thousands of deaths in the year UK alone. আচ্ছা, সো এখানে আমাদের বলতেছে ম্যাট আপটন কিভাবে সে এই জিনিসটার উপরে এসেছে, যে হ্যাঁ আমাদের হচ্ছে ডিপ সি স্পঞ্জ যে ফটোজেনিক বাগ কিল করতেছে, এখান থেকে সে একটা ব্রেক থ্রু পেয়েছে, সে একটা আইডিয়া পেয়েছে, সে একটা থিওরি পেয়েছে। দেখা যাক, further tests confirmed that an antibiotic from the sponge bacteria found living more than 700 meters under the sea at Rockall through in the northeast Atlantic was previously known to science, boosting its potential as life-saving medicine. But Upton and other scientists who view the deep sea ocean and its wealth of unique and undocumented species as a prospecting ground for new medicines for such potential will be lost in the rush to exploit the deep sea's equally rich minerals and mineral resources. আচ্ছা, তো এখানে ঠিক আমাদের যেই সাবটাইটেলটা আছে, সাবটাইটেলটা যা বলেছে এখানেও কিন্তু তাই বলা হচ্ছে পুরো প্যাসেজটা ধরে। ম্যাট আপটন বলতেছে যে আমাদের এই যে মিনারেলের খোঁজ, এই মিনারেলের খোঁজের কারণে হয়তোবা আমরা ডিপ সিতে, গভীর সমুদ্রে যা যা পেতাম তা আমরা এখন হারিয়ে ফেলতেছি, কি যা যা পাওয়া সম্ভব ছিল। আচ্ছা, এটার সাথে কি আমাদের অস্ট্রেলিয়াতে কোনো ম্যাচিং ইনফরমেশন কি ম্যাচ করে? দেখি তো, মনে হয় না। এখানে এমন কোনো ইনফরমেশন আমি পাচ্ছি না যেটা কিনা এতে আছে। ম্যাট আপটন, আমরা একটু এই কোয়েশ্চেনগুলো পড়ে নিই। A move away from the exploration of heavily mined reserves on land is a good idea. Okay. Negative effects of undersea exploration. There are more over no other human exploration. আচ্ছা, এখানেও আমার মনে হচ্ছে না there is one marine life, এখানেও মনে হচ্ছে না যে কোনো আমরা আনসার পাবো। সো আমরা পড়তে থাকি।
We are looking at bioactive potential of marine resources to see if there are any more medicines or drugs down there before we destroy it forever, says Upton, a medical microbiologist at the University of Plymouth. Acha, so we are looking for a bioactive potential of marine resources to see if there are any more medicines or drugs down there before we destroy it forever. So এটা হচ্ছে আমাদের আপটন একটা কথা বলেছে, ঠিক আছে। once again আমি একটু দেখতে যাচ্ছি যে এখানে আমাদের যেই ক্লাসিফিকেশন আছে এই কথাগুলোর সাথেই কোনোটা মিলছে কিনা। The move away from heavily from exploration of heavily mined reserves on land is a good idea. এটার মানে কি যে ল্যান্ডে, ভূমিতে আমাদের যে ল্যান্ড আছে ওই ল্যান্ডে কিন্তু অলরেডি অনেক জায়গায় অনেক হেভিলি খনন করা হয়ে গেছে, তো ওইখান থেকে সরাটা একটা ভালো আইডিয়া হবে। এই কথাটা বলে নাই। Negative effects of undersea exploration on local areas and their inhabitants are being ignored. যে নেগেটিভ এফেক্টস অফ মাইনিং আন্ডার সি এটাও আমাদের কোনো কিছু বলে না এটা নিয়ে। There are more worthwhile things to extract from sea than minerals. এই কথা কি সে বলেছে? আমার তো মনে হচ্ছে যে এটা কিন্তু মিলে, দেখি তাও। There are more worthwhile things to extract from the sea than minerals. যে সমুদ্র থেকে মিনারেলস এর থেকেও আরো বড় কিছু আছে যেটা খনন করা কি যেটা নেওয়াটা আমাদের জন্য ওয়ার্থি হবে, আমাদের জন্য ওটা হচ্ছে বেটার হবে। এখন এই কথাটার সাথে কি মিলে? আচ্ছা দেখি, আমার মনে হচ্ছে না এটা ডিরেক্টলি মিলাতে পারতেছি, তাও আমরা আগে। He is among many scientists urging a halt to deep sea mining, asking for time to weigh up the pros and cons. আচ্ছা একটু আসতে পারছি, সে কিন্তু বলতেছে কি হি ইজ অ্যামাং মেনি সায়েন্টিস্ট, অনেক সায়েন্টিস্টের মধ্যে সে একজন যে কিনা প্রোজ এন্ড কনস, বেনিফিটস এন্ড নেগেটিভ, ঠিক আছে, বেনিফিটস এন্ড ড্রব্যাকস এই জিনিসটা সে হচ্ছে মাপতে বলতেছে। ওয়ে আপ মানে হচ্ছে যে আসলে এটা করলে কি এটার কি ক্ষতি বেশি নাকি এটা সুবিধা বেশি, এটা সে মাপতে বলতেছে। In sustainability terms, this could be a better way of exploiting the economic potential of deep sea. এই তো ঠিক আমরা 20 নাম্বার কোয়েশ্চেন পেয়ে গেলাম। 20 নাম্বার কোয়েশ্চেনের আমাদের আনসার হচ্ছে এইখানে দেখেন, in sustainability terms this could be a better way of exploiting the economic potential of deep sea. This could be a better way of exploiting মানেই হচ্ছে যে এইভাবে যদি আমরা ডিপ সি কে ইউজ করি, ব্যবহার করি, ইউটিলাইজ করি, দিস ইজ আ বেটার ওয়ে। সো কি করতেছে সে হচ্ছে কম্পেয়ার করতেছে যে আমরা কি বায়োঅ্যাক্টিভ ব্যাকটেরিয়া নিব নাকি আমরা মিনারেলস নিব, এবং তার ভাষ্য মতে বায়োঅ্যাক্টিভ ব্যাকটেরিয়াগুলো নিয়ে কি আমরা কিন্তু ক্যান্সার কিওর করতে পারি, ক্যান্সার কিন্তু আমরা থামাইতে পারি, এরকম ধরনের কথাবার্তা বলতেছে। সো ওয়ান্স এগেন ম্যাট আপটন দুইটা কম্পেয়ার করেছে, কম্পেয়ার করে বলেছে যে হ্যাঁ দিস ইজ আ বেটার ওয়ে। সো আমরা যদি দেখি 20-তে দেয়ার আর মোর ওয়ার্থওয়াইল থিংস টু এক্সট্রাক্ট ফ্রম দ্য সি দেন মিনারেলস, এই কথাটা কিন্তু ডিরেক্টলি মেলে যাচ্ছে যে মিনারেলস এর থেকেও আমাদের সমুদ্রে অন্য কিছু আছে যেটা ইজ মোর ওয়ার্থি অফ এক্সট্রাক্টিং, যে সি থেকে অন্য কিছু নেওয়াটা ইজ বেটার ফর আস, আমাদের জন্য বেটার। তো এটার আনসার হচ্ছে আমাদের 20A। সো আমরা ফার্স্ট আনসারটা পেয়ে গেলাম। আচ্ছা তো আপনারা যারা এখানে দেখতেছেন তারা আমাকে একটা কথা বলবেন, সেটা হচ্ছে ওয়ার্থওয়াইল মানে কি? ওয়ার্থওয়াইল, ঠিক আছে, এই ওয়ার্থওয়াইলের আমি যতটুকু মনে করছি যে খুব সম্ভবত ডিরেক্ট একটা কোনো বাংলা ওয়ার্ড নাই, তবে আপনারা আমাকে জানান যে ওয়ার্থওয়াইলের কোনো মানে কোনো ডিরেক্ট মিনিং আপনারা দিতে পারেন কিনা একটা বাংলা ওয়ার্ডে, বাংলা সেন্টেন্সে না বাংলা ওয়ার্ডে, দেখেন পারেন কিনা। আচ্ছা মিনওয়াইল আমরা আগাই। নো আদার লাইফ ফর্ম দেন হ্যান। আচ্ছা এখানে আমি আরো কয়েকটা পড়ে রেখেছি, মোটামুটি আমার সবগুলো কোয়েশ্চেন নিয়ে এখন একটা ভালো ধারণা চলে এসেছে, আমি খুঁজতে থাকি। He argues, oceanographers using remotely operated vehicles have spotted many new species. Among them have been sea cucumbers with tails, allowing them to sail along the ocean, Dumbo octopus, niche 3000 meters under the Pacific Ocean, and any of this could offer life-saving potential. Upton estimates it could take up to a decade for newly discovered antibiotic to become a medicine. But the race towards commercial mining in the ocean abyss has already begun. So এখানে সে বলতেছে যে আমাদের পোটেনশিয়াল সিতে অনেক কিছু আছে যেখান থেকে আমরা অনেক পোটেনশিয়াল কিছু পাইতে পারি, কিন্তু এই যে আমাদের সিতে যত মিনারেলস আছে, ঠিক আছে, যত মেটালস আছে সেগুলাকে খনন করার জন্য যে রেসটা শুরু হয়ে গেছে, এটা কিন্তু এই রেসটা আমাদের সিতে যত রকম
পোটেনশিয়াল আছে সবই ধ্বংস করে দিতে পারতেছে, ঠিক আছে, আমাদের সমুদ্রে যত সব পোটেনশিয়াল জিনিসপত্র আছে। ওকে, সো আবারও বলছি, যারা আমাদের মধ্যে আছি যে আমরা লাইফটা ফলো করছি, অবশ্যই অবশ্যই যদি কারো কোনো প্রশ্ন থাকে করবো, চেষ্টা করবো আনসার করার। এখান থেকে যদি কোনো কিছু কেউ না বুঝেন বলবেন, চেষ্টা করবো বুঝাই দেওয়ার। আর যেটা কোয়েশ্চেন করেছিলাম সেটা কিন্তু এখনো রয়ে গেছে, অবশ্যই কমেন্ট করে জানাবেন হোয়াট ইজ দ্য ডিরেক্ট মিনিং অফ ওয়ার্থওয়াইল, অ্যান্ড যদি না থাকে সেটাও জানাবেন। সিতে আসি। দ্য ডিপ সি কন্টেইনস মোর নিকেল, কোবাল্ট অ্যান্ড রেয়ার আর্থ মেটালস দ্যান all land reserves combined, according to US Geological Survey. তো সমুদ্রের মধ্যে এই যে মেটাল অ্যান্ড মিনারেলস, রেয়ার আর্থ মেটাল, নিকেল, কোবাল্ট, এগুলো কি? এগুলো হচ্ছে এক এক ধরনের মেটাল, এগুলো হচ্ছে সমুদ্রের সবচেয়ে বেশি। According to the US Geological Survey, mining corporations argue that deep sea exploration could help diversify the supply of metals and point to the fact that the demand for resources such as copper, aluminum, cobalt for electric car batteries and other metals to power technology and smartphone is soaring. ওরে, এখানে একটা ওয়ার্ড আছে, সোয়ারিং। সোয়ারিং মানে কি জানি? সোয়ারিং মানে হচ্ছে বেড়ে গেছে, হঠাৎ করেই বেড়ে গেছে, ড্রামাটিক ইনক্রিজ, অথবা অনেক বেশি বেড়ে গেছে, ইটস আ ড্রামাটিক রাইজ, ঠিক আছে। তো এখানে কি বলতেছে, এই যে আমাদের কপার, অ্যালুমিনিয়াম, কোবাল্ট, এগুলোর যে ডিমান্ড, এটা অনেক বেশি বেড়ে গেছে। কেন? জাস্ট ফর কি? ইলেকট্রিক কার ব্যাটারিজ অ্যান্ড আদার মেটালস টু পাওয়ার টেকনোলজি অ্যান্ড স্মার্টফোনস। তো এই কয়েকটা হচ্ছে ইলেকট্রিক কার ব্যাটারিজের জন্য আমাদের ডিমান্ড বাড়ছে। ইলেকট্রিক কার, কার কার এটা ট্রান্সপোর্টেশন। আমাদের কিন্তু একটা কোয়েশ্চেন ছিল ট্রান্সপোর্টেশনের উপরে, ম্যাচিং ইনফরমেশনের। রেফারেন্স টু দ্য র্যাপিডলি ইনক্রিজিং নিড ফর ওয়ান র ম্যাটেরিয়াল ইন দ্য ট্রান্সপোর্ট ইন্ডাস্ট্রি। এখানে দেখেন এই যে র্যাপিডলি ইনক্রিজিংটা আছে, এটাই কি জানেন? এটাই হচ্ছে আমরা যে একটু আগে সোরিং দেখলাম, ওই সোরিংটাই তারা এখানে প্যারাফ্রেজ করেছে। সো আমাদের 14 এর আনসার হচ্ছে আমরা পেয়েছি সি, যেহেতু সিতে ডিরেক্টলি এই কথাটা বলেছে যে আমাদের যে র ম্যাটেরিয়াল অথবা কাঁচা যেই মালটা, সেটা হচ্ছে বলতেছে মিনারেলস, ওইটার জন্য ট্রান্সপোর্ট ইন্ডাস্ট্রির জন্য ওইটার ডিমান্ডটা বেড়ে যাচ্ছে। সো আমাদের 14 এর আনসার হচ্ছে সি। আনসারটা এই পাশে লিখতেছি, ওই পাশে অনেক দূরে চলে যাচ্ছি। আচ্ছা, তারপর they say that deep sea mining could yield far superior ore to land mining with little if any waste. আচ্ছা, আমি বুঝতে পারতেছি যে আমাদের এখানে আনসারটা আসতেছে। দেখেন, মাইনিং কর্পোরেশনস বিলিভ দ্যাট মিনারেল রিসোর্সেস lying under the sea may be superior to found in the earth. এটা আমরা অলরেডি পড়েছি মেইন প্যাসেজে। They also say that these can be removed without producing much. তারা বলতেছে যে সমুদ্র থেকে এই যে মিনারেলস গুলা, এগুলা বের করা যাবে বেশি একটা কোনো কিছু প্রডিউস না করে, উইদাউট প্রডিউসিং মাচ, যে বেশি কিছু একটা প্রডিউস না করে। আপনি যদি এই সেন্টেন্সটাতে আসেন, মানে আমরা যদি এই সেন্টেন্সটাতে আসি, দেখতে পারতেছি যে they say deep sea mining could yield far superior ore to land mining with little if any waste. অনেক কম ওয়েস্ট প্রডিউস হবে, ঠিক আছে, অনেক কম এখানে নষ্ট হবে। তো উইথ দ্যাট আমরা কিন্তু আমাদের এই আনসারটাও পেয়ে গেলাম, সেটা হচ্ছে 24 কি ওয়েস্ট। যে আমরা যদি ডিপ সি থেকে মাইন করি, ডিপ সি থেকে খনন করি, গভীর সমুদ্র থেকে, আমাদের যে ওয়েস্ট, যে আমাদের যেটুকু নষ্ট হচ্ছে, ঠিক আছে, এটা কি আবর্জনা, ময়লা, যাই হোক, সবকিছুই অনেক কম হবে ল্যান্ডের তুলনায়। সো আমরা আমাদের উইথ দ্যাট এখানে 24 এর আনসার পেয়ে গেলাম, সেটা হচ্ছে ওয়েস্ট। আচ্ছা, দেখি আমরা একটু কমেন্ট সেকশন থেকে ঘুরে আসি। ফয়সাল মাহমুদ, লুকিং শার্প স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ ফয়সাল মাহমুদ ফর জয়নিং দ্য স্ট্রিম। অবশ্যই পাশে থাকবেন যদি দেখতে চান। কিছু কোয়েশ্চেন ছিল, আমি কিন্তু এখনো আমার কোয়েশ্চেনে আনসার পাই নাই। হোয়াট ইজ দ্য মিনিং অফ ওয়ার্থওয়াইল? আপনারা কেউ কিন্তু এখনো কমেন্টটা করেন নাই, আবারও জিজ্ঞেস করতেছি, হোয়াট ইজ দ্য মিনিং অফ ওয়ার্থওয়াইল? এইটা আমাকে আপনারা জানাবেন কমেন্ট করে, যে এটার ডিরেক্ট মিনিংটা কি আসছে। মিনওয়াইল আমরা আগাইতে থাকি। সো এখানে কিন্তু আমরা 24 এর একটা আনসার পাইছি। সো আমি একটা জিনিস বলতে পারতেছি যে 25 আর 26 উইল বি ক্লোজ বাই। সো আমি 25 আর 26 একটু পরেই বুঝি যে কি হবে। আই উইল ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হোয়াট টু লুক ফর অ্যান্ড প্রেডিক্ট দ্য আনসার্স। The extraction is often done by adapting the dash that has already been used to work on land. So
ডিপ সি মাইনিং এর এক্সট্রাকশন কোন একটা কিছুকে অ্যাডাপ্ট করে, চেঞ্জ করে, যেটা কিনা অলরেডি ভূমিতে, ল্যান্ডে, ঠিক আছে, মাটিতে ব্যবহার করা হয়েছে। গেল। The method of excavation involves removing the seawater from the slurry that is brought up to the ships, returning it to the seabed. However, concerned groups strongly believe that dash is necessary to the possible numbers of identified consequences. আচ্ছা, তো যারা এটা নিয়ে কনসার্ন, যারা এটা নিয়ে চিন্তিত, তারা বিশ্বাস করে যে কোনো একটা কিছু হচ্ছে খুবই দরকার। কেন? কারণ এটার অনেক কনসিকুয়েন্স আছে, অনেক রেজাল্ট আসতে পারে যেটা কিনা আমরা এখনো জানি না, আনআইডেন্টিফাইড কনসিকুয়েন্সেস। ঠিক আছে, সো এই দুটা হচ্ছে আমাদের খুঁজতে হবে। দেখি আমরা পড়তে থাকি। Different methods of extraction exist, but most involve employing some form of converted machinery previously used in terrestrial mining. Terrestrial মানে কি? Terrestrial মানে হচ্ছে আমাদের যেটা কিনা মাটিতে মাইন করা হয়েছে, ঠিক আছে, মাটিতে খনন করার জন্য, আমাদের ভূমি মাটিতে খনন করার জন্য যেটা ব্যবহার করা হয়েছে। Terrestrial mining to excavate materials from the sea floor. আচ্ছা, তো এক্সকেভেট মানে কি? বের করে নিয়ে আসা। এখন এখানে বিষয় হচ্ছে দেখেন, সাম সোর্ট অফ কনভার্টেড মেশিনারি। কনভার্টেড মানে কি? চেঞ্জ না? ট্রান্সফর্ম, কনভার্টেড একই কথা, যে কোনো একটা কিছু বদলানো হয়েছে, একটু চেঞ্জ করা হয়েছে, একটু মডিফিকেশন করা হয়েছে। ঠিক আছে, সো আমরা দেখতেছি যে কনভার্টেড মেশিনারি, যে মেশিনারিটা মাটিতে ব্যবহার করা হতো, ওই মেশিনারিটাই তারা কোনোভাবে একটু চেঞ্জ করে এখন সিতে ব্যবহার করতেছে। আমাদের কোয়েশ্চেনটা কিন্তু এটাই চেয়েছিল। মনে করে দেখেন, অ্যাডাপ্টিং। অ্যাডাপ্টিং মানে কি? ওয়ান্স এগেন কোনো একটা ডিফারেন্ট ব্যবহারের জন্য হালকাভাবে চেঞ্জ করে নেওয়া। সো আমাদের অ্যাডাপ্টিং দ্য মেশিনারি। ভাই আচ্ছা, সো আমাদের 25ও পেয়ে গেলাম, সেটা হচ্ছে অ্যাডাপ্টিং দ্য মেশিনারি। আমরা আশা করি সবাই বুঝতে পারতেছি। কেউ যদি এইখানে পর্যন্ত কোনোটা না বুঝে থাকেন অবশ্যই কমেন্ট করবেন, আমি চেষ্টা করব হচ্ছে আপনাদের কমেন্টের রিপ্লাই দিয়ে আপনাদেরকে হেল্প করার এবং প্রপার গাইডলাইনটা দেওয়ার। ফয়সাল মাহমুদ, ভেরি ইনফরমেটিভ, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, আমরা এবার প্যাসেজে আসি। The slurry is then de-watered, হ্যাঁ কইছিলাম, mining, containing rock and other solid particles from the seafloor to the surface. The slurry is then de-watered and transferred to another vessel for shipping. Extracted seawater is pumped back down and discharged close to the seafloor. এখানে আর কি অনেক কথোপকথনই বলতেছে। This is just explaining how the process is for sea mining, বাট এখানে আমি তেমন কোনো ডিরেক্ট ইনফরমেশন পাচ্ছি না। ঠিক আছে, তো আমি নাম্বার ডি তে যাই। But environmental and legal groups have urged caution. আচ্ছা, কশন মানে কি? কশন মানে হচ্ছে সতর্ক। আর্জ মানে কি? তারা হচ্ছে বলছে সতর্ক হইতে। কারা? এনভায়রনমেন্টাল এন্ড লিগাল গ্রুপস। মানে কি? মানে হচ্ছে যারা এটা নিয়ে একটু চিন্তিত। দেখি, আর্গুইং, তারা হচ্ছে বলছে, তারা প্রেজেন্ট করতেছে দ্যাট দেয়ার আর পটেনশিয়ালি ম্যাসিভ অ্যান্ড আননোন র্যামিফিকেশনস ফর দ্য এনভায়রনমেন্ট ফর নিয়ার বাই কমিউনিটিস and that the global regulatory framework is not yet drafted. আচ্ছা, এখানে আমাদের একটা সুন্দর হাই লেভেল ওয়ার্ড আছে, ramifications. Ramifications এর ডিরেক্ট যদি আমি মিনিং বলতে চাই, ramifications is just consequences. ঠিক আছে, consequences। কিন্তু খুব সম্ভবত ramifications ইউজুয়ালি আমাদের নেগেটিভ কনসিকুয়েন্সেসকে ইন্ডিকেট করার জন্যই বলা হয়। কি? আমরা জেনারেলি নেগেটিভ কনসিকুয়েন্স অথবা নেগেটিভ রেজাল্ট, আউটকাম, যে এটা থেকে যে এফেক্টটা হচ্ছে ওটা নেগেটিভ হচ্ছে, ওইটা বোঝাতে আমরা হয়তো বা নেগেটিভ ইউজ করি, বাট ইন জেনারেল ইট মিনস কনসিকুয়েন্সেস। তো কি বলতেছে যে আননোন র্যামিফিকেশনস মানে হচ্ছে আননোন কিছু আমাদের এফেক্ট থাকবে এবং সেটার জন্যই আমাদের সতর্ক থাকতে হবে। দিস গ্রুপস, যারা কিনা কনসার্ন, যারা কিনা চিন্তিত, তারা বলছে যে আমাদের সতর্ক থাকতে হবে। সো আর্জড কশন, তারা হচ্ছে কশনটাকে এনকারেজ করতেছে। সো উইথ দিস আমাদের আনসার হচ্ছে কশন। 26। ওকে, তানভির সুইডেন হবে না। আচ্ছা, তো লেটস কন্টিনিউ। আমরা যতটুকু পড়েছি, এখানে একটা জিনিস দেখবেন যে আমাদের ছোট্ট একটা জায়গার মধ্যে, লেটস সে
এই সি এর এখান থেকে আমাদের ডি এর এই পর্যন্তই আমরা কিন্তু 3টা সামারি কমপ্লিশনের উত্তর পেয়ে গেছি, ঠিক আছে। সো উইথ দিস আমাদের কিন্তু সামারি কমপ্লিশনটা শেষ, ওয়েস্ট, মেশিনারি অ্যান্ড কশন। তো আমাদের এখন বাকি আছে কি, আমাদের এখনো ক্লাসিফিকেশনটা বাকি আছে, যেখানে আমরা মাত্র একটা করেছি, এবং আমাদের ম্যাচিং ইনফরমেশনও বাকি আছে, যেখানে আমরা ওয়ান্স এগেন মাত্র একটাই করেছি। তো পড়তে থাকি, দেখি আমাদের কিন্তু এখনো প্যাসেজ অনেকটুকুই বাকি আছে। Despite arising in the last half century, the new global gold rush of deep sea mining shares many features with past resource scrambles, including a general disregard for environmental and social impacts and the marginalization of indigenous peoples and their rights. A paper written by Julie Hunter and Julian Ogon from Blue Ocean Law and Pradeep Singh from Center for Marine Environmental Sciences, Bremen, argues. আচ্ছা, বিশাল একটা সেন্টেন্স, এটাকে একটু ভেঙে বলি। বেসিকলি প্রদীপ সিং, জুলিয়ান অগন অ্যান্ড জুলি হান্টার তারা বলতেছে যে এই যে আমাদের ডিপ সি মাইনিং, গভীর সমুদ্রকে খনন করা, এইটার যেই ইয়াটা আছে, এটার দেখতে অথবা এটার যেই ওভারঅল সিনারিওটা, এটা অনেকটাই পাস্ট রিসোর্স স্ক্র্যাম্বলস, প্রিভিয়াসলি ঘটেছে, আগে ঘটেছে এরকম একটা রিসোর্সের জন্য দৌড়াদৌড়ির মধ্যেই, রিসোর্সের মতো জন্য দৌড়াদৌড়ি সাথে খুবই মিল রয়েছে। যেমন দ্য গোল্ড রাশ, গ্লোবাল গোল্ড রাশ, অনেক আগে একটা গোল্ড রাশ হয়েছিল, যখন কিনা মানুষ গোল্ড খননের জন্য অনেক রকম অনেক কিছু করেছে। সো ওটার সাথে মিলে কি কি মিলে, মিলগুলো হচ্ছে মোস্টলি নেগেটিভ, যে আমাদের নেগেটিভ মিলস গুলো আছে। দেখেন, ইনক্লুডিং এ জেনারেল ডিসরিগার্ড ফর এনভায়রনমেন্টাল এন্ড সোশ্যাল ইম্প্যাক্টস, যে এনভায়রনমেন্টাল এবং সোশ্যাল ইম্প্যাক্টকে ডিসরিগার্ড করা হচ্ছে। ডিসরিগার্ড মানে কি? ডিসরিগার্ড মানে হচ্ছে ইগনোর করা হচ্ছে, ঠিক আছে, যে ওটাকে পাত্তা দেওয়া হচ্ছে না, এনভায়রনমেন্টাল এন্ড সোশ্যাল ইম্প্যাক্ট এইটার। আচ্ছা, অ্যান্ড দ্য মার্জিনালাইজেশন অফ ইন্ডিজিনাস পিপলস অ্যান্ড দেয়ার রাইটস, যে ইন্ডিজিনিয়াস যে মানুষ আছে তাদের রাইটস কে তারা পাত্তা দিচ্ছে না, তাদের যে হিউম্যান রাইটস আছে। আর কি, হ্যাঁ, আর কিছু বলে নাই, বেসিকলি তারা তিনজন আর কি এই কথা বলতেছে, মার্জিনালাইজেশন অফ ইন্ডিজিনাস পিপলস অ্যান্ড দেয়ার রাইটস। তো ওয়ান্স এগেন এখানে দুইটা জিনিসের কথা বলছে, একটা হচ্ছে যে ইনভায়রনমেন্টাল এফেক্ট, সোশ্যাল এফেক্ট, এবং কিছু মানুষ, এথনিক গ্রুপ এবং ইন্ডিজিনিয়াস মানুষ যারা আছে তাদের রাইটস কে ভায়োলেট করা হইতেছে, তাদের রাইটসটা রাখা হচ্ছে না। তো তারা এই কথা বলেছে। এখন আমি জানি আমাদের ক্লাসিফিকেশনে কিন্তু তাদের নামটা আছে, এই যে জুলি হান্টার, জুলিয়ান অগন অ্যান্ড প্রদীপ সিং। তো তারা যে কথাটা বলেছে, এই কথাটার সাথে কি আমাদের কোনো কোয়েশ্চেন মিলে? ইয়েস, আমাদের কোয়েশ্চেন মিলে। কোনটা মিলে? দেখেন, the negative effects of undersea exploration on local areas and their inhabitants are being ignored. এই যে লোকাল এরিয়াসটাই কি? লোকাল এরিয়াসটাই হচ্ছে আমাদের এনভায়রনমেন্টাল, and the inhabitants কি? ইনহ্যাবিটেন্টসই হচ্ছে আমাদের ইন্ডিজেনিয়াস পিপল, যারা হচ্ছে ওই লোকাল এরিয়াতে থাকতেছে। তাদের কি, তাদের কথা, তাদের যে উপরে যে নেগেটিভ এফেক্টসটা পড়বে ওটাকে ডিসরিগার্ড করা হচ্ছে, ওটাকে ইগনোর করা হচ্ছে। দ্যাটস ওয়াই আমাদের 19 এর আনসার হচ্ছে বি। আমরা এখন আশা করছি সবাই ক্লিয়ার। ততক্ষণ একটু একজন কমেন্ট করেছে, দেখি। আচ্ছা, তো একজন কমেন্ট করেছে, মাসুম আহমেদ ওজান, থ্যাংক ইউ ভেরি মাচ ফর কমেন্টিং। কমেন্টটা হচ্ছে যে ভাইয়া একটা প্রশ্ন ছিল, একাডেমিক আইএলটিএস এ রিডিং পার্টে কয় টপিকের প্রশ্ন আসে ক্যামব্রিজ, যদি একটু ক্লিয়ার করতেন এবং কি কি। আচ্ছা, তো আমাদের হচ্ছে এখানে একজন কমেন্ট করেছে কয় টপিকের প্রশ্ন আসে। হ্যাঁ, আপনার কমেন্টটা আমি 100% ক্লিয়ার না। টপিক ইউজুয়ালি মিনস যে আমার হচ্ছে কোন টপিক বলতে হচ্ছে সাবজেক্টটা কি, যেমন এখানে হচ্ছে ডিপ সি মাইনিং, আগেটাতে আমরা দেখেছিলাম যে বাটারফ্লাই, ঠিক আছে। তো এই ধরনের যদি আপনি টপিক জানতে চান যে কোন টপিক থেকে আসতে পারে, এইরকম কোনো লিমিট আইএলটিএস এ নাই, ঠিক আছে। আইএলটিএস এ যে কোনো টপিক থেকে প্রশ্ন আসতে পারে। তবে আমাদের এই যে প্রশ্নগুলো, এই প্রশ্নগুলো হচ্ছে কিছু ক্যাটাগরিতে ভাগ করা আছে, ঠিক আছে। যেমন আমরা আজকে এখানে দেখতে পাচ্ছি এই প্রশ্নটা হচ্ছে ক্লাসিফিকেশন, তারপরে হচ্ছে আমাদের এখানে আছে হচ্ছে সামারি কমপ্লিশন, তারপরে আমাদের এখানে আছে হচ্ছে ম্যাচিং ইনফরমেশন। তো এই যে কোয়েশ্চেন টাইপ, টোটাল কয়টা কোয়েশ্চেন টাইপ আছে? আমাদের অনেকগুলো কোয়েশ্চেন টাইপ আছে। তবে আজকে তো সবগুলো কোয়েশ্চেন টাইপ নিয়ে কথা বলা পসিবল না, কি এক্সপ্লেন করা পসিবল না। আমাদের মেন্টরসের আইএলটিএস কোর্সগুলোতে কিন্তু এই কোয়েশ্চেন টাইপগুলো নিয়ে কাজ করা হয়, ঠিক আছে। সো আপনার যদি ফুল ডিটেলস জানতে হয়,
অবশ্যই কিন্তু আমাদের মেন্টরসে এসে একটু নক করতে পারেন। আজকে আমরা দেখছি ক্লাসিফিকেশন, সামারি কমপ্লিশন এবং ম্যাচিং ইনফরমেশন। আচ্ছা, তারেক আজিজ রিফাত 20 নম্বর কোয়েশ্চেনটা বুঝি নাই স্যার। আচ্ছা, 20 নম্বর কোয়েশ্চেন, there are more worthwhile things to extract from the sea than minerals. মিনারেলস কি? মিনারেলস হচ্ছে আমাদের মেটালস, একটু আগে আমরা যেগুলো দেখলাম, কোবাল্ট, তারপর হচ্ছে নিকেল, গোল্ড, এগুলো ঠিক আছে, বিভিন্ন ধরনের মেটাল এবং এলিমেন্টস। তার থেকে মোর ওয়ার্থওয়াইল থিংস টু এক্সট্রাক্ট, মানে তার থেকেও বেশি ওয়ার্থি, যে হ্যাঁ তার থেকেও বেশি দরকারি অথবা কাজের জিনিস আছে সি থেকে নেওয়ার মতো। ঠিক এই কথাটাই কিন্তু ম্যাথ প্রফেসর ওপটন বলেছে। ঠিক আছে, আমাদের কাজ কি, যে এই কথাগুলো কে বলেছে? প্রফেসর ম্যাথ ওপটন, সেই কিন্তু বলেছে এই কথাটা। কোথায় বলেছে? এটা বলেছে হচ্ছে আমাদের এখানে দেখেন, দিস in sustainability terms, this could be a better way of exploring the economic potential of the deep sea. এই যে দিস, এটা কোনটাকে রিফার করতেছে? হি ইজ রেফারিং টু দ্য প্রিভিয়াস লাইন, যে মেনি সায়েন্টিস্ট আর্জিং এ হট টু ডিপ সি মাইনিং আস্কিং ফর টাইম টু ওয়ে প্রোজ এন্ড কনস। কিসের জন্য? যে মেডিসিনস, ইফ টু সি ইফ দেয়ার এনি মোর মেডিসিনস অর ড্রাগস, মেডিসিন অথবা কোনো কেমিক্যাল দিয়ে কোনো আমাদের প্রবলেম সলভ করা যায় কিনা। সো প্রফেসর ম্যাট আপটন কিন্তু ডিরেক্টলি এটাই বলতেছে, যে মাইনিং করা থেকে, খনন করা থেকে মেডিসিন বের করে নেওয়াটা হচ্ছে বেটার। আমরা যদি সমুদ্র থেকে আমরা ইকোনমিক কিছু করতেই চাই, তাহলে আমরা সমুদ্র থেকে মেডিসিন বের করি, মিনারেলস বের না করে। তো প্রফেসর ম্যাট আপটনের কথা হচ্ছে এটা, যেটা কিনা ডিরেক্টলি আমাদের কোয়েশ্চেনটার সাথে মিলে যাচ্ছে, 20 কোয়েশ্চেনের সাথে। আচ্ছা, তারপর কোথায় ছিলাম? ও আচ্ছা, এটা আমরা মিলাতে পেরেছি, যেখানে কিনা কোয়েশ্চেন নাম্বার 19 ছিল, 19 হচ্ছে বি। আমরা তারপর থেকে কন্টিনিউ করি। The authors say that the knowledge of the deep seabed remains extremely limited. The surface of the moon, the Mars, and even Venus have all been mapped and studied in much greater detail. এখানে বলতেছে যে সূর্য না, সরি, মুন হচ্ছে চাঁদ, চাঁদ এবং মঙ্গল গ্রহ, তাদের যেই সারফেসটা আছে, ঠিক আছে, তাদের যেই জায়গাটা আছে, তারাও হচ্ছে কি হ্যাভ বিন ম্যাপড এন্ড স্টাডিড ইন মাচ গ্রেটার ডিটেল, যে ওগুলা নিয়েও না, ওগুলাকেও ম্যাপ করা হয়েছে, ওগুলা নিয়েও পড়া হয়েছে অনেক বেশি ডিটেইলে, অনেক বেশি গভীরভাবে পড়া হয়েছে আমাদের কি এই ডিপ সি, আমাদের গভীর সমুদ্র থেকে। মানে আমরা চাঁদ এবং মঙ্গল গ্রহ নিয়ে আমাদের গভীর সমুদ্রে যতটুকু যা জানি তার থেকে বেশি জানি। ঠিক আছে, আচ্ছা, লিডিং মেনি সায়েন্টিস্ট টু কমনলি রিমার্ক দ্যাট উইথ রেসপেক্ট টু দ্য ডিপ সি উই ডোন্ট নো ইয়েট হোয়াট উই নিড টু নো। ঠিক আছে, সো the author say that the knowledge of deep seabed remains extremely limited. তো আমাদের এখানে অনেক সায়েন্টিস্টই বলতেছে যে আমরা এটাই জানি না যে আমাদের কি জানতে হবে। we don't yet know what we need to know. আমরা এখনো এটাই জানি না যে আমাদের কি জানতে হবে। সো এইটার সাথে কি আমাদের কোনো কোয়েশ্চেন মিলে? দেখি তো এই ইনফরমেশনটার সাথে। দেখেন আমাদের 22 নম্বর কোয়েশ্চেনে কি দেওয়া আছে, মোর ইজ নোন অ্যাবাউট আউটার স্পেস দেন হোয়াট লাইস বিনিথ দি ওশানস। তো আমাদের 22 নম্বর কোয়েশ্চেনে কিন্তু ডিরেক্টলি এটা বলা আছে যে আমরা আমাদের মহাশূন্য স্পেস, ঠিক আছে, আউটার স্পেস, ওইখানে আমরা ইনফরমেশন আমাদের কাছে বেশি আছে। কিসের তুলনায়? আমাদের সমুদ্রের নিচে কি আছে সেটার তুলনায়। তো এটা কি বলেছে? এটা হচ্ছে ওয়ান্স এগেন আমাদের বিতে জুলি হান্টার, জুলিয়ান আর্গন অ্যান্ড প্রদীপ সিং, তারাই কিন্তু এই কথাগুলো বলেছে যে মঙ্গল গ্রহ এবং চাঁদের আমরা বেশি ইনফরমেশন পেয়েছি। So number 22 is B. More is known about outer space. আর outer space কই পেয়েছি আমরা? outer space পেয়েছি হচ্ছে এখানে, যে মুন, মার্স and even ভিনাস। আচ্ছা, এবার আসি প্যাসেজ ইতে। আচ্ছা, আমাদের আজকে আর বেশি সময় নেই, প্যাসেজ ই এবং এফটা বাকি রয়ে গেছে। আমাদের হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 15, 16, 17 এই তিনটা বাকি, এবং আমাদের এদিকে কোয়েশ্চেন 18, 21 এবং 23। সো বেশি কিন্তু বাকি নেই। আজকে যে কটা বাকি আছে, যেহেতু আজকের মতো সময় আমাদের শেষ হয়ে এসেছে, আজকে আর কন্টিনিউ করতে পারছি না। তবে যদি আপনাদের কারো প্রশ্ন থাকে, আপনারা কিন্তু অবশ্যই প্রশ্ন করতে পারেন। আজকের মতো এই পর্যন্তই।
নেক্সট ক্লাস থেকে আমরা কন্টিনিউ করব লাস্ট দুটো প্যারাগ্রাফ ই এবং এফ বাকি রয়ে গেছে এবং ওইখান থেকে কিছু কোয়েশ্চেন আসবে। সো আপনাদের কারো কি কোনো প্রশ্ন আছে? প্রশ্ন থাকলে অবশ্যই এখন কমেন্ট করে জানান, আমি চেষ্টা করব হচ্ছে আপনাদের প্রশ্নটার উত্তর দেওয়ার। তো আশা করছি এখনো পর্যন্ত কোনো প্রশ্ন পাই নাই, আমাদের আর কোনো প্রশ্ন নেই। আজকের লাইভ এই পর্যন্তই। যারা যারা লাইভের শেষ পর্যন্ত শিখেছেন ধন্যবাদ সবাইকে। আমাদের নেক্সট লাইভে আমরা এখান থেকে কন্টিনিউ করব। আজকে শেষ করতে পারলাম না, তবে নেক্সট লাইভে চেষ্টা করব অবশ্যই এই ক্যামব্রিজের রিডিং টেস্টটা শেষ করার। সবাইকে থ্যাংক ইউ যারা থেকেছেন। যদি লাইভটা ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন এবং আমাদের মেন্টরস লার্নিং এর পেজ এবং মেন্টরস এর পেজে চোখ রাখবেন। আমাদের সাথে যদি কানেক্টেড হতে চান আপনার যে কোনো নিকটস্থ ব্রাঞ্চে যেতে পারেন, যে কথা বলে দেখতে পারেন। ইউ আর হেয়ার উইথ মেন্টরস।